ডক্টর আসিফ নজরুলের একটা ভিডিও খুবই ভাইরাল। সম্ভবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তিনি কোন একটা টক শোতে এই কথাগুলো বলছিলেন যে, প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ। এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও ফুটেজ শেয়ার করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। দর্শক, চলে আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। ডক্টর আসিফ নজরুলের একটা ভিডিও খুবই ভাইরাল। সম্ভবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তিনি কোনো একটা টক শোতে এই কথাগুলো বলছিলেন যে, যদি আমি একবার এই সরকারের কোনো দায়িত্ব পাইতাম তাহলে তিনি আবেগে অনেক কথা বলছিলেন। ইভেন বিভিন্ন সময়ে তিনি তার আইডিতে যে স্টেটাসগুলো দিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে, এগুলো এখন প্রতিদিন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে অথবা এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল ইসলামের সমালোচককে আমি সবাইকে ধরতে পারি, আওয়ামী লীগ তার প্রতি বিষাক্ত মেন্টালিটিতে হাঁটে। আবার এই 5ই আগস্টের আগে যে বিএনপি এবং জামায়াত ইসলাম ডক্টর আসিফ নজরুল ইসলামের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল, যারা দিনরাত তার প্রশংসা করত, এখন সেই মানুষগুলো তাকে দেখে নেওয়া, কপচাই ফেলা, পাশাপাশি তাকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনায় ব্যস্ত। এই যখন পরিস্থিতি, যদি পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যে এমনও হতে পারে যারা বিএনপির রাজনীতি করেন অথবা জামাতের রাজনীতি করেন, আরও যে দলগুলো আছে তারা সকলে যদি একযোগে মাঠে নামে যে ডক্টর আসিফ নজরুল ইসলামের এই পদ থেকে তাকে আমরা অপসারণ দেখতে চাই বা সামহাও একটা প্রেশার ক্রিয়েট করে, তাহলেই কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলামের জন্য খারাপ দিন আসছে। আর অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য তিনি যখন কাউকে নিয়ে কথা বলেন তখন কিন্তু আসলেই ওই লোকটার কপালে নানান ধরনের ঝামেলা তৈরি হয়। তো আসিফ নজরুল ইসলামকে নিয়ে ধারাবাহিকভাবেই সমালোচনা করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। শুরুটা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি, আসিফ নজরুল ইসলাম যে মন্ত্রণালয়ে বসেন সেইখানে আছে। আর এখান থেকে শুরু হয়ে যত দিন যাচ্ছে, বিশেষ করে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু যারা অনলাইন কিং আছেন সবাই কঠিন সমালোচনা শুরু করেছে সরকারের। আর যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল ইসলাম, সেই কারণে তিনিই কিন্তু মূল টার্গেট হচ্ছেন। তো পিনাকি দাদা তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি 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 আমার আমার আমার, আমাদের নয়, আমাদের সরকার নয়। শেখ হাসিনাও একইভাবে কথা বলতো, আমার বাবা, আমার সরকার, আমি দিয়েছি, আমি 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 সব বন্ধ করে বসে থাকবো। বেসিক্যালি বাংলা ভিশনে ওনার একটা নিউজ আপডেট হয়েছিল, সম্ভবত তিনি এখানে বলছিলেন আমি বা আমার সরকার কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিব না। এটা সম্ভবত ওনার নাম নিয়ে এক ধরনের চাঁদাবাজি চলছিল পরিচয় দিয়া, সেটার ইস্যুতে তিনি গণমাধ্যমে একটা ব্রিফ করছিলেন। সেই কথার অংশই ছিল যে আমি বা আমার সরকার। তো এইটাকে আসলে পিনাকি দাদা যেখানে কাউন্টার করেছেন যে আমি আমার সরকার এটা হবে আমাদের সরকার বা এরকম শব্দটাই আর কি। তো এখানে মূল যে পেস্ট লাগতেছে বিভিন্ন ইস্যুতে, এখন আওয়ামী লীগের তারা আবার দেখেন কোন কোন পোস্টগুলো শেয়ার করে। আসিফ নজরুল ইসলাম লাইভ এখনো ফুটেজটা আছে, তিনি বলছিলেন যে দেশের মানুষ চাকরি পায় না, ভারতীয় মানুষ প্রায় 26 লক্ষ মানুষ এই দেশে চাকরি করে। তো এখন কোথায় তারা? আওয়ামী লীগ বলছে তো সেই 26 লক্ষ মানুষের আপডেট আর নাই কেন? আলোচনাটা তো আপনিই আনছিলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিম এবং মুরগির দাম নিয়ে সরকার একটা দাম বাইধা দিছে, সেটা এখন কার্যকর হচ্ছে না। আসিফ নজরুল ইসলাম তিনি বহুত আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সম্ভবত 2022-এ, যে ডিম কি মুরগি কি অকটেন খায় নাকি পেট্রোল খায়, ডিমের কেন এই দাম? এরকম বিভিন্ন ইস্যুতে তিনি মাফিয়াদের এই দেশে কোন রকমে আছি বেচে, হ্যাঁ, এরকম এরকম নানান স্ট্যাটাস কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের সময় দিয়েছিলেন। এখন আসিফ নজরুল ইসলামের জন্য ঝামেলার কারণ হয়ে গেছে কি, এই মুহূর্তে তার মিত্র শক্তি আসলে কেউ নাই। সবাই এই মুহূর্তে তার সমালোচক বা শত্রু শক্তি হিসেবেই কিন্তু তার ভূমিকাটাকে নিয়ে কথা বলছে। তো আমার কাছে মনে হয় আর কি যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে অনলাইন যারা কিং আছেন তারা যদি সবাই একজোট হয়ে আসিফ নজরুল ইসলামের বিরুদ্ধে লাগে, তাহলে সমন্বয়কদের মধ্যে যারা মাঠের বাহিরে আছেন, হচ্ছে উপদেষ্টা পরিষদের বাহিরে আছেন, তারাও এই ইস্যুগুলো নিয়ে কিন্তু হয়তোবা আস্তে আস্তে কথা বলা শুরু করবে। আর সবাই যদি কথা বলা এইভাবে শুরু করে
তাহলে আসিফ নজরুল ইসলাম স্যার আমি জানি না কতদিন তিনি উপদেষ্টা পরিষদে থাকতে পারেন, কারণ পিনাকি দাদা কিন্তু ডাইরেক্ট হোয়ান কাইন্ড অফ হুমকি দিয়েই দিছে আসিফ নজরুল ইসলাম রে যে এই সরকার ক্ষমতায় গেলে এই রাস্তায় কিন্তু বেরো হইতে পারবেন না। এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটতেছে, সো সেখানে এটাও খুবই আশ্চর্যজনক কিছু হবে না যে কোনো সময় তিনি পদত্যাগ করছেন অথবা তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, রাস্তাঘাটে বের হলে আবার তিনি লাঞ্ছিত হচ্ছেন, কারণ এই জাতির দ্বারা সবই সম্ভব। একসময় তিনি বিএনপির পক্ষে কথা বলে ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হয়েছেন, এখন আবার তার অবস্থানের জন্য বিএনপি জামাত কর্তৃক তিনি প্রতিনিয়ত সমালোচনার শিকার হচ্ছেন। তো দিন শেষে তিনি আসলে কার? প্রশ্ন রেখে গেলাম। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ, এবং আজকের বিষয় হিসেবে আমরা নির্বাচন করেছি এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে এখনো বাংলাদেশে আলোচনা শুরু হয়নি। আগে আমাদের অতিথিকে পরিচয় করিয়ে দিই। ডক্টর এবাদুর রহমান আমার বন্ধু, আমরা ওনাকে এবাদ বলে ডাকি। উনি একজন লেখক, একজন কালচারাল থিওরিস্ট, ফিল্ম মেকার, কিউরেটর, থাকেন এখন দেশে, কিন্তু কিছুদিন আগেও দেশে থাকতেন না। আর একটা পরিচয় দিলে হয়তো আপনারা সকলে খুব সহজে চিনে ফেলতে পারবেন। একটা বিখ্যাত সিনেমা হয়েছিল যা অনেক বিতর্ক তৈরি করেছিল সেই সময়। সিনেমাটার নাম মেহেরজান। এই মেহেরজান সিনেমার স্ক্রিপ্ট রাইটার ছিলেন আমাদের এবাদ। এবাদ গল্পও লেখেন, উপন্যাস লেখেন। তার মধ্যে দুটো উপন্যাসের নাম আমি বলতে পারি, দাস ক্যাপিটাল এবং গুলমোহর রিপাবলিক। এবাদ, আপনার দাস ক্যাপিটাল আমার কাছে আছে, যদি একটু ছেঁড়া ফাটা, কিন্তু আছে, প্যারিসেও আছে। সো আমি এবাদের লেখা সবসময় পড়ি এবং কত নিবিড় ভাবে পড়ি সেটার প্রমাণ হচ্ছে এই বইটা। এবাদ এর পাশাপাশি সিনিয়র রিসার্চার এবং আর্টিস্ট, একাডেমি অফ ফাইন আর্টস ভিয়েনা এবং বাংলাদেশের চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউটের ফিল্ম প্রডিউসিং ডিপার্টমেন্টের চিফ ইনস্ট্রাক্টর। এবাদ, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ পিনাকিদা এবং মজলিসের সব মেহমানকে আমার সালাম। আজকে আমরা আলোচনা করব, আমাদের একটা বিপ্লব হয়ে গেল বা গণ অভ্যুত্থান হলো, একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হলো, এবং পরিবর্তনটা হলো একটা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে এবং অনেক রক্তের বিনিময়। আমরা প্রায় তো রক্ত দিই, আমরা 1971-এ রক্ত দিলাম, আমরা এমনকি 47-এর দেশভাগের সময়ও রক্ত দিলাম, সেটা যেভাবেই দিই আমরা বারে বারে রক্ত দিই। আমরা তার আগেও রক্ত দিয়েছি, আমরা রক্ত দিয়েছি বর্গীর আক্রমণের সময়, আমরা রক্ত দিয়েছি আমাদের জমিদার বিরোধী লড়াইয়ের সময়, আমরা রক্ত দিতে কখনো দ্বিধা করিনি। কিন্তু রক্ত দেওয়ার পরে যে সমাজটা তৈরি হয় বা হচ্ছে, সেই সমাজটা অনেকাংশেই আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশাকে পূরণ করে না। এর পাশাপাশি আমরা সেই যে রক্তগুলো দিয়ে এসেছিলাম সেই ইতিহাসের সাথে আমরা কানেক্ট করতে পারি না। তো এই যে রাজনৈতিক পরিবর্তনের পরে কেন একটা সাংস্কৃতিক পরিমণ্ডলেও একটা পরিবর্তন আনতে হয়, এই প্রশ্নটা আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়। আপনার কাছে প্রশ্ন যে কেন এই রাজনৈতিক লড়াইয়ের পরে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে হবে, কেন এটা জরুরি? এই আলোচনার জেনারেল ফরম্যাট থাকে, যেহেতু আপনার আমার একটা ঘনিষ্ঠতা আছে এবং আমরা যে কথাগুলো বলি আমাদের একে অপরের সাথে, আমরা জানি যে আমাদের পরিমণ্ডল এবং আমাদের অভিমুখী। আমি একটু অন্য ফরম্যাটে কথা বলবো, মানে আমাদের একটা ওই একতরফা আলোচনা না হয়ে হয়তো একটা আড্ডার মতো হবে, সেটা আরো আকর্ষণীয় হবে আশা করি। আর দ্বিতীয়ত যেটা আপনি যে প্রশ্নটা করলেন, এটা অসম্ভব পার্টিকুলার প্রশ্ন। আমি প্রশ্নকে কতগুলো ভাগ করে ধরে ধরে আগাই, তাহলে এই উত্তরের কাছে পৌঁছাতে সিকোয়েন্সিয়ালি আমরা খুব সুন্দর করে পৌঁছাতে পারবো। প্রথমে আপনি বললেন আমরা রক্ত দেই, বাঙালি মুসলমান রক্ত দেয়। কেন আমরা রক্ত দেই? রক্ত দিলে কি হয় আসলে? এবং আমাদের কসমোলজির মধ্যে শাহাদাত বরণ করা, হ্যাঁ, সেটা হতে পারে আপনি 90 দেখছেন, আমি 90 দেখছি, এটা হতে পারে জিহাদের লাশ, এটা হতে পারে ডক্টর মিলনের লাশ, এটা হতে পারে আমাদের বাচ্চা আবু সাইদের লাশ। এই লাশের শহীদের একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। হ্যাঁ, সেইটা কি, এটা একটু আমরা প্রথমে বুঝি।
আমরা আমার একটু উত্তর করতে হবে, আমি ক্ষমা চাই সবার কাছে। আমরা যারা হেগেল পড়ছি, হেগেলের স্লেভ মাস্টার যে ডায়ালেকটিক্স, আমরা জানি যে মর্দে মুজাহিদ যদি আমৃত্যু যুদ্ধ না করে, তার মধ্যে যদি অ্যাপিনিয়ন স্পিরিটের উত্থান না ঘটে, তাহলে গাইস্ট যেটা বলছে, রুহ যেটা, যে স্পিরিট যেটা বলছে হেগেল, সেটা জাগে না। তো এটা অর্ধ সত্য যে আমাদের আমৃত্যু একটা যুদ্ধ করতে হবে, আমৃত্যু আমাদের একটা সংগ্রামে যেতে হবে, কিন্তু হেগেল যেটা পরিষ্কার করে দিচ্ছে, উইথ আ পারপাস। সংগ্রাম কিন্তু লাইব্রেরিতে হয়েছে 60s এ। হ্যাঁ, আমরা উগান্ডাকে নিয়ে ঠাট্টা তামাশা করি, উদি আহমেদের উগান্ডা কিন্তু মারামারি হচ্ছে অনবরত, রক্ত সারা বারবার দিচ্ছে। তার ফলে গাইস্টের জন্ম হচ্ছে, যার মানে বলে নবজাগরণ হচ্ছে সংস্কৃতি, নতুন রাষ্ট্র তৈরির যে নিয়ামক গুলো আসছে তা কিন্তু সবসময় না, এর জন্য একটা পারপাস থাকতে হবে। ঠিক আছে, এখন আমরা আসল আপনার প্রশ্নের জায়গাটা আসি, সেই পারপাসটা কি, এটা কে ঠিক করে দিবে? ঠিক আছে, আর বাঙালি 52-তে, আমরা যদি 52 থেকে ধরি কিংবা তার আগে আজাদি ধরি, ওরা বলে দেশভাগ, আমরা বলি আজাদি। আমরা যদি 48 থেকে ধরি, চিরস্থায়ী বন্দোবস্তের বিলোপ এবং আমাদের নিজের দেশ পাওয়া, এই যে বারবার বাঙালি পার্টিকুলার একটা মোমেন্টে ট্রিগার্ড হয় এবং রাস্তায় নামে এবং রক্ত দেয় এবং সর্বাত্মক সংগ্রাম গড়ে তোলে, সেটা অভ্যুত্থান হতে পারে, বিপ্লব হতে পারে, সশস্ত্র সংগ্রাম হতে পারে, এটাও সশস্ত্র সংগ্রামী এক অর্থে। এইটা তখনই হয় যখন বাঙালির লোগোসটা আন্ডার ইরেজার যায় এবং বাঙালি এটা জটিল হয়ে গেল। আবার একটু যদি এটা এক্সপ্লেইন করেন, লোগোস। হ্যাঁ, আসছি যে আমাদের বাঙালি মুসলমানের কিছু সবচেয়ে বড় সাংস্কৃতিক ঢেউ কি আসছে। প্রথম একটা খুব বড় আলোচনা হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, আমাদের আরো এই ধরনের কথা হচ্ছে। তো আমি দেখছি যে আমাদের বুজুর্গ মানুষ, যাদের আমরা অনেক ভালোবাসি, আমাদের 60s এর কমিউনিস্ট এবং অনেক, তারা এইটা বুঝতে পারছেন না যে এটা সাংস্কৃতিক গুরুত্বটা কি। এটা যে বাঙালি মুসলমানের কান্না, এটা যে একটা যে মানুষগুলো কখনো কোনো স্পেসে ভয়েস পায়নি, তারা যে বলতে চাচ্ছে এটা বুঝতে পারতেছেন না ওনারা কি বলতে চাচ্ছে। এখানে রবীন্দ্র বিরোধিতা, এই পাতলা আলাপ আমাদের বাদ দিতে হবে, এত সস্তা কথা এখানে হচ্ছে না। এখানে রবীন্দ্রনাথ কিসকে রিপ্রেজেন্ট করেন? রবীন্দ্রনাথ একজন মডার্নিস্ট, রবীন্দ্রনাথ একজন ব্রাহ্ম আন্দোলন, একটা মডার্নিস্ট আন্দোলন, যেটা বেঙ্গল রেনেসার পরিপ্রেক্ষিতে বের হয়ে আসে, অসম্ভব সাম্প্রদায়িক একটা পরিপ্রেক্ষিতে বের হয়ে আসে। এটা নিয়ে আমরা পরে আরো আলোচনা করবো, এটা আরো কি প্রবলেম আছে। আমাদের এই আন্দোলন এবং পৃথিবীতে এই মুহূর্তে আর যা যা মূল আন্দোলন হচ্ছে, এই প্রতিটা আন্দোলনই প্রায় মডার্নিজমের বিপক্ষে। আমরা যে নিউ লিবারালিজমকে দেখছি, নিউ লিবারালিজম যেটা আজকের পৃথিবীর বিশ্ব প্যারাডাইম হয়ে গেছে, এটা মডার্নিজমের একটা রূপ, মডার্নিটির একটা রূপ। ঠিক আছে, আজকে আমাদের যে আন্দোলন গুলা হচ্ছে, এটা এই মডার্নিটি, এই নিউ লিবারালিস্ট ডেকাডেন্সের বিরুদ্ধে আন্দোলন। আজকে বাঙালি মুসলমান তার উৎসে ফিরতে চাচ্ছে। আমি এখানে মূল কথাটা ব্যবহার করছি না, কারণ বাঙালি কসমোলজিতে আমার বিদ্যাপদ্ধতি অনুযায়ী শেকড়ের যে প্রতীক, এটা একেবারে নতুন। আমরা নদীর দেশ, আমরা উৎস নিয়ে কথা বলি। ঠিক আছে, তো বাঙালি মুসলমান উৎসে ফিরতে চাচ্ছে এবং উৎসে ফিরতে চাচ্ছে ট্র্যাডিশনের ভিতর দিয়ে, এবং সে মডার্নিজমকে ফাইট করে, মডার্নিটিকে ফাইট করে। তো এই জায়গায় রবীন্দ্রনাথকে নেগেট করছে। সে চাচ্ছে তার উৎসে ফেরার যে জার্নি, এটাকে রিপ্রেজেন্ট করে এমন কোনো কিছু যেন আমাদের রণসঙ্গীত হয়, আমাদের জাতীয় সঙ্গীত হয়, আমাদের রিপ্রেজেন্ট করে, আমাদের গাইসকে ধারণ করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের সবার আগে বুঝতে হবে। এই আন্দোলনটা একটা ট্র্যাডিশনালিস্ট আন্দোলন, এই আন্দোলনটা একটা অ্যান্টি মডার্নিটি আন্দোলন। এই আন্দোলনটা এই মুহূর্তে যেই বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনা, বিভিন্ন ডিসকোর্স ধ্যান দিয়ে উঠছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাঙালি মুসলমানের উৎসে ফেরার কান্না, উৎসে ফেরার আরতি। এখন এটা আমাদের
অ্যাকনলেজ করতে হবে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল লেবার, যে কথাটা আপনি যে প্রশ্নটা করছেন এতক্ষণ আমরা আসলাম, সেটা হচ্ছে যে এই উৎসটা কি বাঙালি মুসলমান। হ্যাঁ, এবং এইটাকে ডিলিনেট করা, এটাকে আমি বলছি লোগোস। হ্যাঁ, লোগোসটা কি এটা আমরা ব্যাখ্যা করব। কিন্তু এই যে বাঙালি মুসলমান যা যা হতে পারে, যেটা হলো যে মুহূর্তে আমরা বেঙ্গল রেনেসার পরিপ্রেক্ষিতে চলে যাচ্ছি এবং বেঙ্গল থেকে বের হয়ে আসা বাঙালি জাতীয়তাবাদ, যেটা আপনি আমি আমরা সবাই জানি, আমরা সেটা ঢুকছি, আমরা আদারিং শুরু করে ফেলতেছি, আমরা জাতিবাদ শুরু করে ফেলতেছি। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, মানে একটু আমার বোঝার সুবিধার জন্যই। সেটা হচ্ছে যে আপনি যখন বলছেন বেঙ্গল রেনেসা, তো বেঙ্গল রেনেসা বলতে কি আমরা এটাই বুঝবো যে বেঙ্গলকে সেই সময়কার এলিটেরা ইউরোপ বানাতে চেয়েছিল, মনের দিক থেকে ইউরোপ বানাতে চেয়েছিল, যেটা আমাদের উৎস না। আমি কি ঠিক বললাম? একদম। আর আপনি এই প্রশ্নগুলো করলে আমার কথা বলা আসলে খুব ইজি হয়ে যাচ্ছে। এখন আমার লোগোস ডিফাইন করা খুব ইজি হয়ে যাবে। লোগোস কথাটার সাথে একটা সেন্স অফ মর্টালিটি, যেটাকে হাইডেগার বলে ফিনিচুড, তার একটা সম্পর্ক আছে। যে এবং এই যে যখন আমরা সংগ্রামে যাচ্ছি, এখানে আমার বায়োলজিক্যাল শরীর শুধু বিপদে পড়ছে না, এখানে এই যে আমার লোগোস, যে আমাকে ইরেজ করে দিবে, আমার সত্তাকে নিশ্চিহ্ন করে দিবে, সেইটা বিপদে পড়ছে। আমি সেইটা রক্ষার জন্য আমি সংগ্রামে যাচ্ছি, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, উদযাপন করার জন্য আমি সংগ্রামে যাচ্ছি। তো এটার জন্য আমাদের বাঙালির মেইন প্রবলেম যেটা হচ্ছে, আপনি যেটা বললেন, তারা সরাসরি বিখ্যাত গল্প আছে রাজার যখন যাচ্ছেন, জাহাজে করে যাচ্ছেন, তো সামনে একটা জাহাজ আসতেছে, সে জাহাজে ফ্রেঞ্চ পতাকা উঠতেছিল। তো রামমোহন রায় উত্তেজিত হয়, ভিভ লা ফ্রান্স বলে এত উত্তেজিত, লাফলাফি শুরু, সিঁড়ি দিয়ে পরে পা ভেঙে ফেলে নাই। তো এটা একটা আমরা যদি প্রতীক হিসেবেও নেই, এবং সারা জীবন ওনার পা ভাঙা ছিল এবং ওনার ভুগতে হয়েছে, এটা যদি আমরা প্রতীক হিসেবে নেই, যে ওনারা ইউরোপিয়ান রেনেসার এবং যে প্রধান লক্ষণগুলা, তারা যে বিশ্ব মানবতার কথা বলছে, স্বাধীনতার কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, যেগুলো স্থাপন করবে এখানে এসে আমাদের পরিপ্রেক্ষিতে, এগুলা কিন্তু প্রত্যেকটা নেগেটিভ অ্যাবস্ট্রাকশন। এগুলাকে আপনি কখনো ডিটারমিনেট হিসাবে, আপনার যদি একটা রাষ্ট্রকে, একটা জনপদকে, একটা মানুষকে সংজ্ঞায়িত করতে হয়, যদি আমাদের ধরতে হয়, তাহলে আমার ডিটারমিনেটে যেতে হবে, আমার নির্দিষ্ট জিনিস কতগুলোতে যেতে হবে। যেরকম আমাদের একটা বাংলা ভাষা, আমাদের সংস্কৃত পাতিগুলো উপাদান, একদম নির্দিষ্ট জিনিস। কিন্তু ইউরোপ তো কলোনিয়ালিজম করতে হবে, তাদের তো সারা পৃথিবীর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ পরিণত করতে হবে। সে কারণে তাকে কিছু অ্যাবস্ট্রাক্ট করতে হবে, যেটা সে ডিফাইন করবে, যেটাকে আর কেউ ডিফাইন করতে পারবে না, যেটা সবসময় একটা নেগেটিভ থাকবে। বাক স্বাধীনতা, বিশ্ব মানবতা, এইটা বললে পর, তাহলে সে যদি বলে যে আমি শুধু হোয়াইট রেসের স্বার্থ দেখবো, তাহলে কলোনিয়ালিজম কে মানবে? তাহলে তো প্রতি মুহূর্তে সংগ্রাম হবে। তাকে বলবে না, আমি বিশ্বের স্বার্থ দেখবো, আমি সবার। আমি এবার আরেকটু আমার নিজের বোঝার জন্যই আর কি, এটা আরেকটু আমি করে নিই। প্রথমে আপনার প্রথম আলাপটা ফিরে যাই, যেটা আপনি শুরু করেছেন, আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে শাহাদাত। আমরা জানি শাহাদাতের গুরুত্ব কি, শহীদি মর্যাদা কি, সর্বোচ্চ মর্যাদা। ইসলামে তো সর্বোচ্চ মর্যাদা শহীদের। তাহলে শাহাদাত বরণ করাটাকে এত গুরুত্বপূর্ণ কেন বলা হয়েছে? তো আপনি যেটা বলছেন, আমি যদি ঠিক বুঝে থাকি, তাহলে হচ্ছে শাহাদাত বরণ করতে যখন যায় একজন বিপ্লবী, একজন যোদ্ধা, একজন মর্দে মুজাহিদ আমরা যদি বলি এটা ইসলামের ভাষায়, তাহলে সে যখন যাচ্ছে, সে তার শরীরকে, তার অস্তিত্বকে বিপদে ফেলে, কারণ সে মারা যেতে পারে, পঙ্গু হতে পারে, দৃষ্টিহীন হতে পারে। কিন্তু সে এই ঝুঁকিটা নেয় কেন? নেয় কারণ সে তার রূহ, আত্মা, তার স্পিরিটকে সে বাঁচাতে চায়, তার না, কালেকটিভ স্পিরিটকে সে বাঁচাতে চায়। সেই জন্যই শাহাদাত এত গুরুত্বপূর্ণ। আমি কি ঠিক বুঝেছি? একদম। এবং সে মহাজীবনের ডাক শুনে যাচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস, তাহলে আমি এখানে আসি। আমাদের কথায় কিছু প্যারোকিয়াল লবস চলে আসে। আমরা বলি আমার ভাই মারা গেছে, সেই জন্য আমি যাচ্ছি, এই করছি, সেই করছি। তাই বলেছে, আমাদের ভাইকে মেরেছে, এই বেদনাটা সত্যি। কিন্তু একজন শহীদ যখন যাচ্ছে, সে শুধু তার সম্প্রদায় অথবা তার
একজন সত্যিকার বক্তব্য যখন যাচ্ছেন, সম্প্রদায়, তার পরিবার, তার এদের এক্সাক্ট কম কথাটা, সে তার উম্মার স্বার্থের জন্য যাচ্ছে। এবং এইখানেই গ্রিক লোগোসের সাথে আমাদের লোগোসের পার্থক্য। এখানে আমরা মাল্টিপোলারিটির আলোচনায় আসবো। আমি এই জায়গায় যাবো, আমি আমার আলাপটা শেষ হয়নি, আরেকটা জায়গায় আরেকটু ক্লারিফিকেশনের জন্য বলছি। সেটা হচ্ছে যে আমরা যখন বলি যে বেঙ্গল রেনেসা এবং এটা নিয়ে নানা ধরনের সমালোচনা, আপনি যেভাবে প্রেজেন্ট করলেন সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে রেনেসা ছিল এমন একটা আন্দোলন যেখানে বাঙালির মনকে ইউরোপের মনের মতো করে তৈরি করার একটা চেষ্টা হয়েছিল। কিন্তু ইউরোপের মনটা কেন আমরা গ্রহণ করবো না? ইউরোপ তো উন্নত রাষ্ট্র। আপনি বলছেন যেটা, সেটা হচ্ছে উন্নত রাষ্ট্র, তাদের জীবন উন্নত, তারা সমৃদ্ধ, হ্যাঁ, তাদের সংস্কৃতি উন্নত বলে মনে করি। আপনি যেটা বলছেন যে ইউরোপ যে আমার সাথে যখন ইন্টারাক্ট করতে আসে, যখন আমার এখানে আসে, তখন সে বলে, তখন তো সে বলতে পারে না যে আমি তো তোমাকে উপনিবেশ বানাইতে আসছি। সেটা বললে তো তার উপনিবেশ টিকবে না। তাহলে তাকে কিছু বলতে হয়, উন্নত করতে আসছি। হ্যাঁ, তাহলে তাকে বলতে হয় এমন কিছু কথা, যে কথাটা দিয়ে সে তার এই উপনিবেশকে একটা হিউম্যান ফেস দিতে পারে, একটা মানবিক মুখশ্রী দিতে পারে। যেমন বলে বাক স্বাধীনতা, হ্যাঁ, মানবাধিকার, উন্নত শিক্ষা, উন্নত সংস্কৃতি, এই সমস্ত বলে, এবং সে তাকে নিজেকে একটা উন্নত জায়গায় স্থাপন করে। আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে সেই ধারণাকে, সেই কনসেপ্টকে আমরা ফাইট করছি, তাই তো? আরেকটু বেশি, এটা একদম ঠিক আছে, আরেকটু বেশি। হ্যাঁ, এখানে এই জন্য ফিনিশিং এর কথাটা বলছিলাম। আপনি যখনই ওই ধারণায় যাবেন, আপনি দেখবেন এটা পৃথিবীর এখন বড় বড় জায়গায় ইউরোপিয়ান যখন ক্যান্সেল করে, সবচেয়ে বড় ওক যারা, সবচেয়ে বড় বিপ্লবী, তারাই তো ক্যান্সেল করে। এইটাই হচ্ছে আমাদের জিনিসটাই, এটাই আমাদের একটা ফ্যাসিবাদের একটা লক্ষ্য, যে ইউরোপ একদিকে আছে, ইউরোপের এই নেগেটিভ অ্যাবস্ট্রাকশন গুলা, তার বিপরীতে কি আছে? তার বিপরীতে কিন্তু টোটাল নেগেশন এবং ইরেজার। আপনি যদি এইটাতে সাবস্ক্রাইব না করেন, তাহলে আপনি ইরেজড হয়ে গেলেন। আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস না করেন, আপনি রাজাকার হয়ে গেলেন। তখন আপনাকে হত্যা করা আমার জায়েজ। আপনি যদি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে আমার মিত্র না হন, তাহলে আপনি সন্ত্রাসী। হ্যাঁ, আপনি সন্ত্রাসী। আর আমি সন্ত্রাস করলে, এইটা হচ্ছে আমি গণতন্ত্রের জন্য করছি। আপনি যদি স্বাধীনতা যুদ্ধ করেন, আপনি সন্ত্রাসী একজন হয়ে গেলেন, জঙ্গি হয়ে গেলেন, তাই না? তো একদিকে হচ্ছে ওদের এই মতবাদ গুলো, নেগেটিভ অ্যাবস্ট্রাকশন গুলো, যেটা ওরা ডিফাইন করে, এখানে আমাদের কোনো এই সিগনিফায়ার আমরা কিছু অ্যাড করতে পারছি না। আর অন্যদিকে এটার বিপরীতে টোটাল নেগেশন, এটার বিপরীতে টোটাল আমরা ইরেজ করে দিচ্ছি, আর কিছু নেই। কিন্তু আমরা যে কথা বলছি, আমরা যে যখন ফিনিশিংয়ের কথা বলি, একজন মর্দে মুজাহিদ যখন মহাজীবনের ডাকে তার জীবন উৎসর্গ করে, তার বিপরীতে কিন্তু আরো অনেক অনেক ছোট ছোট, ছোট ছোট ফিনিচিউড, ছোট ছোট লোগোস আছে, যাদের সাথে আমরা ডায়ালগ করতে পারি, নেগেশন না। আপনি যদি বাঙালি না হন, যেটা আমাদের জাতির পিতা বলছে যে তোরা সব বাঙালি হয়ে যা, আপনি যদি পাহাড়ি সাঁওতাল হন, তো সম্ভব না, আপনার সব বাঙালি হয়ে যেতে হবে। আজকে আমাদের পাহাড়ে গন্ডগোল। কিন্তু আমি যে একজন বাঙালি মুসলমান, তার বাঙালি মুসলমান হইতে গেলে তার যে মক্তুর সাথে কথা বলতে হবে, তার যে নাথ সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলতে হবে, আমার ইতিহাসের মধ্যে এই ডায়ালগ গুলা প্রবিষ্ট হয়ে আসছে, ঠিক আছে? এবং আমরা যদি সিপাহী বিদ্রোহের পর সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রাম যদি দেখি, দুটো মূল ধারা। একটা হচ্ছে আমাদের পূর্ব ভারতের বৈষ্ণব প্রভাবিত শাক্ত ধারা, আরেকটা হচ্ছে পশ্চিম ভারতে, যেটা আমাদের রামকৃষ্ণ পরমহংস দেবের দ্বারা উদযাপিত হয়ে বিবেকানন্দের মাধ্যমে মধ্যবিত্তের মধ্যে ঢুকলো, এবং যেখান থেকে আপনি খুব ভালো মতো ইতিহাসটা জানেন। আমরা 1910 সালের কংগ্রেসের 25তম সম্মেলনে আমরা দেখলাম যে হিন্দু মহাসভা হিন্দু মহাসভায় হচ্ছে, যেখান থেকে পরে 25 সালে RSS তৈরি হতো, তাই না? এখান থেকে তো RSS তৈরি হচ্ছে, তাই না? এটা একটা ধারা। আর হচ্ছে পশ্চিম ভারত, এটাও সাম্রাজ্যবাদী ধারায়। সাম্রাজ্যবাদী ধারা মানেই যে তারা আমাদের সাথী হবে, তারা যে আমাদের সঙ্গে থাকবে, তা তো না। তার মধ্যে ফ্যাসিস্ট নেচার সবসময় থাকবে। সেটা হচ্ছে জৈন প্রভাবিত বৈষ্ণব ধারা, যেটাকে মেইনস্ট্রিম করেছেন গান্ধী, ঠিক আছে? এইটা মেইন আমরা সাম্রাজ্যবাদী ধারা দেখি, এবং এই দুইটা ধারায় ভারতীয় জাতিকে প্রতিষ্ঠা করতে চায়। আমাদের উৎসে ফেরার তাগিদ হচ্ছে এই এক জাতি তত্ত্বকে আমরা নেগেট করতে চাচ্ছি, ফাইট করতে চাচ্ছি। এক জাতি তত্ত্ব মানে কি, যেটা আমরা যখন ভারত বিরোধিতার কথা বলি, এগেইন আমরা বড় পিকচারটা মাঝে মাঝে হারাই ফেলি।
ভারত, আমরা ভারতের, আপনি যেটা বারবার স্ট্রেস করেন, আমরা তো ভারতের জনগণের বিরুদ্ধে না। আমরা যখন হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ, হিন্দুত্ববাদের মূল যে প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, ভারতবর্ষ শুধুমাত্র একটা পার্টিকুলার ধর্মের মানুষের জন্য, অন্য মানুষ এখানে থাকবে, কিন্তু আইদার তাদের অনুগত হয়ে থাকতে হবে অথবা এই বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে আমাদের মিশে যেতে হবে। এইটার প্রতিবাদ করছিল বাঙালি মুসলমান। এই প্রতিবাদ করতে গিয়ে প্রথম তার লোগোসটা তৈরি হলো, সে ডিফাইন করা শুরু করলো যে আমি কি, এবং এই যে আমরা আমাদেরকে ডিফাইন করছি কতগুলো পার্টিকুলার ডি দিয়ে, তার মধ্যে ভাষা একটা খুব ইম্পর্টেন্ট উপাদান। হ্যাঁ, আমাদের জীবিকা আমরা কিভাবে করবো এটা একটা খুব ইম্পর্টেন্ট উপাদান। হ্যাঁ, এই কতগুলো একদম পার্টিকুলার দিয়ে আমরা যখন এটা করা শুরু করলাম, এটা আবার আমরা মনে রাখতে হবে এটা আবার অ্যারেস্টেড না। এটা আমরা 1947 সালে যেভাবে করছিলাম কিংবা 46 সালের রায়টের যেভাবে করছিলাম, আজকে 2001 সালের পর, এই আমাদের জর্জ বুশের পর, ক্লিনটনের পর, আজকে যখন এটা করবো এটা চেঞ্জ হয়ে গেছে। এর পার্টিকুলার মধ্যে অনেক নতুন উপাদান যুক্ত হয়েছে, অনেক পুরনো উপাদান চলে গেছে। কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের যে রূপ, আমাদের যে গাইস্ট, এইটা যখনই হুমকির সম্মুখীন হয়, বাঙালি মুসলমান খইয়া সাপের মতো ফোঁস করে ওঠে। সে তখন মহাজীবনের ডাক শুনে, তার জীবন তার কাছে তখন তুচ্ছ হয়ে যায়, তার ব্যক্তিগত জীবন তুচ্ছ। ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট একটা বড় ট্রিটি। ওদের লোগোস, গ্রিক লোগোস সবসময় ব্যক্তিকে নিয়ে কাজ করে, আমাদের লোগোস কাজ করে উম্মাকে নিয়ে। আমরা এখানে বলছিলাম না যে উৎসে ফিরতে চায়, এবং আজকে একজন ইন্টেলেকচুয়ালের মেইন দায়িত্ব, আমরা যখন সংস্কৃতি তৈরি করব, আমাদের ট্র্যাডিশন রেখে তো আমার সংস্কৃতি তৈরি করতে হবে, মেইন দায়িত্ব হচ্ছে এই উৎসকে ডেলিমিনেট করা। এই উৎস কি? বাঙালি মুসলমানের কালচার, রাজনীতি, স্পিরিটের উৎসটা কি? এটা কি ইসলাম? এটা কোন ইসলাম? এটা কি বেঙ্গল বলকান কমপ্লেক্সের নদী পাড়ের মধুর ইসলাম, না মরুভূমির উষর ইসলাম? এখানে তালাক আসাদের কথা আসতে পারে। হ্যাঁ, উনি যখন অর্থোডক্স ইসলামের কথা বলছে, সেটা তো অন্য আলোচনা, বড় আলোচনা। কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা যদি এই মুহূর্তে ওয়ার্ল্ডের, এক হচ্ছে মডার্নিটি এবং ওয়ার্ল্ডের প্যারাডাইম হিসেবে যে নিউ লিবারালিজম আছে, এটার বিরুদ্ধে আমার এই হিন্টারল্যান্ডের সাধারণ মানুষের বুক ছিঁড়ে যে আকাঙ্ক্ষাগুলো জাগছে, সেগুলোকে যদি চিনতে না পারি, তাহলে আমি কিসের ইন্টেলেকচুয়াল, আর কিসের কি করবো, আমি কি সংস্কৃতি তৈরি করবো, আর তারাই বা কেন আসবে? হ্যাঁ, একটা সাধারণ মানুষ, সে, আমি একটা, আমরা মিউজিয়ামের দেয়ালটাকে আমরা হোয়াইট কিউব বলি, আমি সেখানে একটা হোয়াইট কিউবের মধ্যে একটা রেমব্রান্ড ঢুকালাম। আমার একটা ছেলে, ঢাকা ইউনিভার্সিটির পর একটা ছেলে যে গ্রাম থেকে আসে, মফস্বল থেকে আসছে, তার জীবনের কোন লড়াইকে, তার অর্থ তৈরি কোন সাধনাকে ওই রেমব্রান্ডটা রিপ্রেজেন্ট করে অথবা রিএনফোর্স করে, ও কেন যাবে দেখতে? এক্স্যাক্টলি। হ্যাঁ, 500 বছরের চার্চ এবং স্টেটের যুদ্ধের ফলে একটা পার্টিকুলার ইতিহাসের ফলতে বেরোয়েছে, এবং এর একটা বড় পার্ট কলোনিয়ালিজম, আমরা যেটা বললাম যে সে নেগেট করে। এখন ব্যাপার হচ্ছে আমরা যে আলোচনাটা করছি, এটা আমরা এই আলোচনাটাও আমরা ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের দার্শনিক পাঠানোর উপর করছি। এই ইউরোপের এনলাইটেনমেন্ট দার্শনিক পাঠাতনে তৈরি করে দেওয়া ভাষা, কারণ সে নিজের মধ্যে এটা তৈরি করে দেওয়া। এই সমালোচনাকে আমরা তাহলে করবো না, এবং এই সমালোচনা করে যে নতুন রাষ্ট্র চিন্তা আমরা করতে পারি, যে নতুন জীবন চিন্তা এবং সংস্কৃতি করতে পারি, সেটা তো আসলে ইউরোপকেও, ইউরোপের ইউরোপকেও আসলে বের হতে সাহায্য করবে। এবং সবচেয়ে বড় কথা, বাঙালি মুসলমানের কিছু অসাধারণ ইউরোপের চিন্তাকে, ইউরোপের মননে কন্ট্রিবিউট করতে পারবে, এবং সে করে আসছে, কন্ট্রিবিউট চিরকালই করে আসছে, সেই ইতিহাস আমরা ইরেজ করছি, কিন্তু এখন আবার নতুন করে কন্ট্রিবিউট করতে পারবে। ইউরোপের ভালো খারাপ দুটাতেই আমরা কন্ট্রিবিউট করে আসছি। পৃথিবীতে আর কোনো কিছু আলাদা না, এই বর্ডার গুলো তো আসলে মানুষের আলাদা, ইন্টেলেকচুয়াল বিনিময় তো চিরকালই হয়ে আসছে, আর ইস্ট ছাড়া ওয়েস্ট কিছুই না। তো একইভাবে আমরা যে ইসলামিক উম্মা, সেখানেও নেতৃত্ব দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যদি বাঙালি মুসলমান তার উৎসে ফেরার এই সাধনায় সফল হয়। এটা আমাদের বুঝতে হবে। এবং একটু আমি আগে গিয়ে বলি, আপনি আমাকে প্রশ্ন এখনো করেননি, যে ইস্যুগুলো সাথে নিয়ে আমাদের এই সংস্কৃতি তৈরি করতে হবে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। আমরা যেখানে কন্ট্রিবিউট যে করতে পারি, এটা ভুললে আমাদের হবে না।
ইসলামিক ফাউন্ডেশন চিরকাল আমাদের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আসে। আবুল হাশেম সাহেব কিন্তু আবুল হাশেম সাহেব তো আমরা জানি সবাই, উনি বদরুল রহমান সাহেবের বাবা ছিলেন, মন্ত্রী ছিলেন। উনি কিন্তু শেষ জীবনে যখন ওনাকে ইররিলেভেন্ট করে ফেলা হচ্ছে, উনি কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের প্রধান তত্ত্ব ওখানে বসে একটা নতুন চক্র তৈরি করার সুযোগ নিয়েছিলেন। যাই হোক, তো এইটা হচ্ছে তার মানে ইউরোপের জায়গা থেকে উত্তরটা, যে এটা আরো ভয়ঙ্কর। শুধু ওরা তা না, এই নেগেশনের এগেনস্ট আমাদের ফাইটটা করতে। আমরা যদি এই ইউরোপের এই জিনিসগুলো না মানি, যেরকম আপনি মাঝে মাঝে বলেন না যে আমার আজকে ইউরোপের কথা শোনাতে আমার হিউম্যান কথা বলতে হবে, আমার বাসায় কথা বলতে হবে, এটা একটা ভয়ঙ্কর ফাঁদও কিন্তু আমাদের এটা সচেতন থাকা দরকার। কারণ এর বিপরীতে কি? এর বিপরীতে কিন্তু টোটাল নেগেশন। কারণ ওরা যেভাবে বাকস্বাধীনতা বুঝে, আমার পার্টিকুলার মধ্যে তো আমি এভাবে বাকস্বাধীনতা বুঝবো না। আপনি ওখানেও বাকস্বাধীনতার মধ্যে কিছু কিছু ফাঁক আছে, কিছু লুপ হোল আছে। ওরা বাকস্বাধীনতার কথা বলতে পারবে না, কিন্তু আপনি অ্যান্টিসেমিটিক কথা বলতে পারবেন? জীবন ধ্বংস করে ফেলবে একদম। হ্যাঁ, তাহলে আমি আমার এখানে আমি রাসূলের নামে কার্টুন কেন করতে দিব? এটা খেলাফ হয়ে গেল, তাই না? তো এই সমালোচনাগুলো আমাদের করতে করতে আগাতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আর আপনি একটা ইনস্টিটিউটের কথা বললেন যে আমাদের আগামীর সংস্কৃতি নির্মাণের জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইসলামিক ফাউন্ডেশন। আর কি কি ইনস্টিটিউট আছে যেটার মাধ্যমে আমরা আগামী সংস্কৃতি নির্মাণ করব, এবং সেটার সাথে আরো জানতে চাইবো যে এগুলো কিভাবে ফাংশন করছে, আমাদের প্রত্যাশা কি পূরণ করতে পারছে কিনা সেই ইনস্টিটিউট? এটা বললে তো অনেক কথা। আচ্ছা, মূল কথা হচ্ছে যে আবার আমরা ফিরে আসি যে আমাদের তাহলে একজন ইন্টেলেকচুয়াল, এখন এই মুহূর্তে আমি ইচ্ছা করে বুদ্ধিজীবী শব্দটা ব্যবহার করছি না, কারণ সেই বুদ্ধিজীবী তো এখন গালি হয়ে গেছে। আমরা একদম ক্লাসিক্যাল ইন্টেলেকচুয়াল শব্দটা ব্যবহার করি। ইন্টেলেকচুয়ালদের এখন রিয়েল কর্তব্য হচ্ছে বাঙালি মুসলমানের লোগোস, বাঙালি মুসলমানের আকাঙ্ক্ষা, বাঙালি মুসলমানের ভবিষ্যৎ অ্যাপ্রিহেন্ড করা, এবং উৎসের জায়গা থেকে এবং ওয়ার্ল্ড কনটেক্সটে বুঝে। আরেকটা জিনিস বুঝতে হবে যে এখন আমরা অনেক জায়গা থেকে এখন এটা 21st সেঞ্চুরি এখন একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। আমরা অনেক জিনিস এখন আমাদের মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, এটা ইউনিপোলার ওয়ার্ল্ড আর নেই। শুধু আমেরিকা নেতৃত্ব দেবে সেই ওয়ার্ল্ড আর নাই, মাল্টিপোলার ইউরেশিয়া একটা ব্লক তৈরি হচ্ছে, নেটোর মধ্যে টার্কি ঢুকে গেছে, এখন হাঙ্গেরি রোমানিয়া ঢোকার অনেক আলোচনা হচ্ছে। এটা টোটালি ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড। এখন এই ওয়ার্ল্ডে আমরা কিছু নতুন প্রবণতা দেখছি। এক হচ্ছে যে আমরা সাম্রাজ্য আর পাবো না, সাম্রাজ্য আর ওই অর্থে হবে না যে অর্থে আগে ব্রিটিশ সাম্রাজ্য ছিল কিংবা আমেরিকান সাম্রাজ্য ছিল, কিন্তু সিভিলাইজেশন ব্লক তৈরি হচ্ছে। এই যে উৎসের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা যারা শেয়ার করে তাদের নিয়ে সিভিলাইজেশন ব্লক তৈরি হচ্ছে। আমরা রাশিয়াতে দেখছি পুতিন যেটা করছেন, আলেকজান্ডার দুগিন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় হাইডেগার বিশেষজ্ঞ, উনি ওনার উপদেষ্টা, ওনারা যেটা চিন্তা করছেন এটা সিভিলাইজেশন ব্লক, ওরা যেটাকে ইউরেশিয়া বলে। আমেরিকার সিভিলাইজেশন এবং আমেরিকার রাইটিস্ট লেফটিস্ট দুই পক্ষই সিভিলাইজেশন ব্লক তৈরি করার চিন্তা করছে। ভারতের আরএসএস, ভারতের এই মুহূর্তে মোদী সরকার যেটা করছে, ওরাও কিন্তু একটা সিভিলাইজেশন ব্লক তৈরি করার চেষ্টা করছে। আর এই রাজনীতি আমরা যখন উৎসকে ডিফাইন করছি, উৎসকে ডিলিনেট করছি, এই জায়গায় আমরা নিজেদের কিভাবে প্লেস করব। আমরা তো কোন দেশ, তো অন্তজ মানুষের সন্তান, আমাদের ফাইট তো আর কামান বন্ধু ওইভাবে হবে না। আমাদের চোরাগুপ্তা ইয়ে করে হামলা করে ঢুকে যেতে হবে, কারণ আমরা তো বিশ্ব দরবারে কাজ চাই, আমরা তো ইজ্জত চাই, আমাদের তো সে আকাঙ্ক্ষা। এই যে নতুন ব্যবস্থা তৈরি হচ্ছে একটা সাফলিংয়ের মধ্যে আমরা যাচ্ছি, এখানে নিজেকে আমরা এই উৎস তৈরি করে কোন ভাষায় নিজেকে সংযুক্ত করতে পারি, সেখানে আমরা কি কন্ট্রিবিউট করতে পারি, কোন ল্যাঙ্গুয়েজে করতে পারি, এটাকে আমরা সিনেমার ল্যাঙ্গুয়েজে করবো না ফাইন আর্টসের ল্যাঙ্গুয়েজে করবো না সাহিত্যের ল্যাঙ্গুয়েজে করবো, সেটা কিভাবে আমরা হাজির করবো, প্যাকেজিংটা কি হবে। এইটা খুব জরুরি যে আমরা কাজ করছি লোকালি, চিন্তা করছি গ্লোবাল কনটেক্সটে, কারণ গ্লোবাল লোকাল আমাদের পরস্পর আমরা বিনিময় করতে করতে আগাচ্ছি, তাই না? তো ওই আলোচনাগুলো করা, এবং ওইখানে যেটা হলো যেহেতু আমার ধন সম্পদ নাই, আমরা অনেক আলোড়ন করে অনেক উদযাপন করে বড় সেমিনার করতে পারবো না, কিছু করতে পারবো না, তাহলে আমাদের জোর দিতে হবে আমাদের ফিলোসফিক্যাল এবং হিস্টোরিক্যাল সেন্সের উপর, এবং এটাকে আমরা কিভাবে প্রয়োগ করছি এই কনভারসেশন গুলোতে নিজেকে সংযুক্ত করার জন্য, ইন্টিগ্রেট করার জন্য। ওই জায়গায় আমাদের ইন্টেলেকচুয়াল মেরিটটা দেখাতে হবে। এই জন্য প্রবলেম যে প্রবলেম যেটা হয়, এটা তো মেরিটোক্রেসি নষ্ট করে দেয়, আসল লোকগুলো তো উপরে উঠতে পারে না। তো ওই মানুষগুলাকে আমাদের প্রতিষ্ঠানগুলোতে টেনে টেনে তুলতে হবে। আর আরো এগুলা আমি একটু অ্যাবস্ট্রাক্ট কথা বলে ফেলতেছি, এরিফেরি কথা বলে ফেলতেছি, আমি আরো কনক্রিট ভাবে উদাহরণ দিয়ে বলবো
তো যে ইনস্টিটিউটগুলো আমাদের লাগবে, এটা আমার চিন্তা না, এটা একদম ক্লাসিক্যাল ভাবে আমরা যেটা জানি, হিস্টোরিক্যাল আমরা যেটা জানি, সেটা হলো যে একটা রাষ্ট্র, আমাদের মতো একটা রাষ্ট্রের যে ন্যারেটিভ, হ্যাঁ, যেখানে লোগোসটা, যেটাকে ওরা মুক্তিযুদ্ধের চেতনা বলতো, চেতনাই গঠিত হবে, এটা করে হচ্ছে ইউনিভার্সিটি, মিউজিয়াম, ঠিক আছে। আর কিছু যেরকম ফ্রান্স মতো ভাষা খুব ইম্পর্টেন্ট, ওরা ফ্রেঞ্চ একাডেমি তৈরি করছে, কারণ আমরাও তো একটা সময়ের মাধ্যমে বাংলা একাডেমি তৈরি করছি। বাংলা একাডেমির মধ্যে সংযুক্ত হয়, কারণ বাংলায় গবেষণা করার জন্য ওদের কাজ তো আর ডিকশনারি ছাপা আর মেলায় বই বেচে ব্যবসা করা না, ওদের মেইন কাজ তো গবেষণা করা, তাই না, নতুন জ্ঞান উৎপন্ন করা। তো বাংলা একাডেমি সামিল হবে। আচ্ছা, আর এই যে ন্যারেটিভ হবে, এটাকে পারপেচুয়েট করবে আমাদের ফিল্ম, আমাদের এফডিসি, এটাকে পারপেচুয়েট করবে আমাদের চারুকলা অনুষদ, এটাকে পারপেচুয়েট করবে শিল্পকলা বিভিন্ন। কিন্তু সত্যিকার নতুন জ্ঞানের উচ্চারণটা হবে গবেষণার মাধ্যমে আমাদের ইউনিভার্সিটি থেকে, বাংলা একাডেমি থেকে, এবং আমাদের জাদুঘর মধ্যে একটা মেইন জায়গা, নতুন জ্ঞান তৈরির জায়গা, ঠিক আছে। এইটা আমাদের করতে হবে। এখন ধরেন আমি কনক্রিট ভাবে এখন বলি, এখন আমাদের তো স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। এখন ধরেন বাংলা একাডেমি, তার এখন যদি আমি বলি, হ্যাঁ, এমন হতো যে আমাদের একজন মানুষ, খুব জ্ঞানী মানুষ, বাংলা একাডেমির প্রধান, হ্যাঁ, আমাদের আজম আমার খুব স্নেহের পাত্র আজম, ধরেন আমাদের একটা সেমিনার হচ্ছে, সেখানে আমরা বাংলা একাডেমির এজেন্ডা ঠিক করবো। আমি যদি হতাম, আমার প্রস্তাব হতো, বাংলা একাডেমির এখন প্রথম কাজ হচ্ছে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এবং এটা খুব স্ট্র্যাটেজিক ব্যাপার। বাংলা ভাষা কিন্তু ধ্রুপদী ভাষা হিসেবে বিবেচিত না পৃথিবীতে। পূর্ব ভারতে উড়িয়া ভাষা হয়ে গেছে ধ্রুপদী ভাষা, তারা এই মর্যাদা আদায় করে নিচ্ছে, আদায় করে নিয়ে গেছে। কি হয়েছে এখন, এটার ফলে কি হলো, আপনি দেখবেন জয়দেব হচ্ছে একজন উড়িষ্যার মানুষ। জয়দেব যে সেন রাজার দরবারে একজন প্রধান কবি ছিলেন, এটা ইরেজড হয়ে গেছে। গীত গোবিন্দ যে আমাদের বৈষ্ণব সাহিত্যের এবং আমাদের কালচারের একটা মাইলস্টোন, এটা ইরেজড হয়ে গেছে। এটা হয়ে গেছে এখন উড়িষ্যার সম্পদ। 2 নাম্বার, চর্যাপদের আমাদের সম্পদ। আপনি যদি যান, যেহেতু উড়িয়া ক্লাসিক্যাল, চর্যাপদের কাছে সাহিত্যের অংশ, এবং এইটা একটা জিনিস, এটা হতেই থাকবে। তো এখন যদি আমরা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা মনে দিতে আমাদের যা যা গবেষণা করতে হবে, যা যা করতে হবে, এইটা যে মধ্যে করি অ্যানথ্রোপোলজিক্যালি। আরেকটা ব্যাপার হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রি, আমাদের মিডল এজের হিস্ট্রি খুবই প্রবলেমেটিক, উল্টা পাল্টা হয়ে নাই। মিডল এজ এবং প্রি হিস্ট্রি যেটা, সেইগুলাতে আমাদের যে একদম চন্দ্রকেতুগড় থেকে গঙ্গা রিদির যে সমস্ত ইতিহাস, এগুলোর উপর আমরা আবার দখল নিতে পারবো, এবং আরএসএস এর সবচেয়ে বড়, হিন্দুত্ববাদের সবচেয়ে বড় অস্ত্রটা ধ্বংস হয়ে যাবে। কেন, কিভাবে? কারণ ওরা এটাকে ব্যবহার করে প্রমাণ করছে যে বাঙালি মুসলমান তারা হচ্ছে বহিরাগত, এবং এই এলাকার মানুষ, হ্যাঁ, পুরা ন্যারেটিভ তৈরি করছে যে বাঙালি ভাষা ছাড়া আমরা আর এই কালচারের সাথে কিছুই কোনোভাবেই সম্পৃক্ত না। আর বাংলা বললে যদি বাঙালি হয়, ইংরেজি বললে তো ইংরেজি হয়, তো আমরা তো ইংরেজি বলে, আমরা তো ইংরেজি হয়ে গেছি, বলে বাঙালি বলা, ওরা বাঙালি বলে দেখে ওরা বাঙালি, আমার কোনো কথা নাই, হ্যাঁ, বলে তারা যে আমাদের একটা আদারাইজেশন করছে এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতা পটভূমি তৈরি হচ্ছে, এটা পুরো বিকল হয়ে যাবে। এটা তো আমি বলছি পলিটিক্যাল স্ট্র্যাটেজির কথা, কিন্তু আপনি যদি শুধু জ্ঞানতত্ত্বের কথা বলেন, এটা তো আমাদের রায়। জিনিসগুলো আমাদের উৎসে ফেরাটা আমাদের অস্তিত্বের জন্য জরুরি, এবং আমাকে উৎস থেকে বিচ্ছিন্ন করে দেওয়াটাও একটা রাজনীতি, এবং আমাকে উৎস থেকে যদি বিচ্ছিন্ন করে দিতে পারে, তাহলে হিন্দুত্ববাদীরা জিতে যাবে। আরেকটা এইভাবে আমি বলি, আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে যদি বলি, হ্যাঁ, ধরেন আমাদের কলকাতার মানুষরা, পশ্চিমবঙ্গের ছোট বাচ্চারা, ওদের কথা ধরি না, আমাদের গালাগালি করে না, ওরা কাংলু মাংলু বলে, এগুলো আমার না গায়ে লাগে না। কেন গায়ে লাগে না জানেন কিনা? কারণ হচ্ছে কি, এইসব কথার তো কোনো মেটেরিয়াল সাবস্টেন্স নাই এবং সিভিলাইজেশন সাবস্টেন্স নাই। তো হাজার কথা, আমরা তো একটা রাষ্ট্র করে ফেলছি, হ্যাঁ, আমাদের মেটেরিয়াল সাবস্টেন্স তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি জীবানন্দ দাশ 1952 সালে দেশপত্রিকা একটা লেখা ছাপছিল, এবং সেই লেখায় উনি পরিষ্কার বলছে যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা মরে যাবে। পশ্চিমবাংলায় কেন এবং পূর্ববঙ্গে বাংলা ভাষা সজীব হয়ে উঠবে। কেন মারা যাবে? কারণ বাংলা ভাষার যেরকম প্রবাহ, এই প্রবাহে বিভিন্ন পেশার মানুষের নতুন শব্দ এবং নতুন জ্ঞান এবং নতুন প্রাণ আসতে হবে। তো আমাদের
পুরা বাংলাদেশের মেইন উৎপাদনের জায়গা তো হচ্ছে পূর্ব বাংলা। চাষবাস হচ্ছে এখানে, বিভিন্ন রকম বাণিজ্য হচ্ছে, ফলে নতুন পুঁজি আসছে, তার সাথে নতুন প্রাণ এবং জ্ঞান এসে ভাষাকে পুষ্ট করছে। ভাষা তো শব্দ না, শব্দের পিছনে ধারণাগুলো যদি নতুন ধারণা না হয় তাহলে তো ভাষা পুষ্ট থাকবে না। আর পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প নাই, পশ্চিমবঙ্গে রিয়েল এস্টেট অন্য মানুষের দ্বারা দখল হয়ে যাচ্ছে, হ্যাঁ, সিন্ধি এবং মারোয়ারিরা কিনে নিচ্ছে। তো সেইভাবে তাহলে পশ্চিমবঙ্গ যখন বলে যে আমরা হচ্ছি রবীন্দ্রনাথের অধিকারী, আমরা হচ্ছি বাংলা ভাষার ভ্যানগার্ড, এটা তো কোনো মেটেরিয়াল সাবস্টেন্স, এটা একটা ফাঁকা গুলি হয়ে গেল। ফলে আমাদের ওই গালাগালি ঝগড়াঝাটি ওগুলা বাদ দিয়ে আমাদের মেটেরিয়াল সাবস্টেন্স কনসেন্ট্রেট করতে হবে। বাংলা একাডেমি কোন মেটেরিয়াল সাবস্টেন্স এই মুহূর্তে কনসেন্ট্রেট করলে আমরা রাজনৈতিক সাংস্কৃতিক সবচেয়ে লাভ হই, আমাদের ওইটা এজেন্ডাটা ঠিক করে কাজ করতে হবে। এবং সিভিলাইজেশনাল সাবস্টেন্স, এই মেটেরিয়াল সাবস্টেন্স আমাদের কোন সিভিলাইজেশন, কোন উৎসব নির্ভর সংস্কৃতি তৈরি করতে সাহায্য করে। এগুলো একদম কনক্রিট ভাবে, এগুলা ওই রাগ মান অভিমান এইসবের ব্যাপার না। হ্যাঁ, এবং যেটা বলে কালচার পলিটিক্স বা আইডেন্টি পলিটিক্স, এগুলো খুব হালকা জিনিস। আইডেন্টি পলিটিক্স আলটিমেটলি কালচার, কালচার পলিটিক্স কালচার, এটা রিয়েল পলিটিক্স না, রিয়েল পলিটিক্স এটা না, এবং পলিসির সাথে এটা সরাসরি সংযুক্ত না। আমাদের মেটেরিয়াল সাবস্টেন্স বেসড সংস্কৃতি চিন্তা করতে, যেটা আমাদের উৎসের সাথে সম্পৃক্ত। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।